হাই ভিউয়ার্স, আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে আমরা সমানুপাতের ওপর দ্বিতীয় ক্লাসটা করতে চলেছি। এর আগে একটা ক্লাস করেছি, সেখানে শিখেছি সমানুপাত কাকে বলে এবং আমরা শিখেছি প্রান্তীয় পদদ্বয়ের গুণফল এবং মধ্য পদদ্বয়ের গুণফল সমান হয়। তাহলে আজকে আমরা শিখব ঐকিক নিয়মের পরিবর্তন হিসেবে তোমরা সমানুপাতকে কি করে ব্যবহার করা যায়। ঐকিক নিয়ম অনেকটা বড় নিয়ম, ঠিক আছে, যে যখন তোমরা কম্পিটিটিভ এক্সামসগুলো দিতে যাবে তখন কিন্তু ঐকিক নিয়ম করার মতো জায়গা থাকবে না, তাহলে একটা ছোট্ট গুণ করার মতো জায়গা পেলেও পেতে পারো। তাহলে এই আজকের ক্লাসটা তোমরা অবশ্যই মন দিয়ে শিখে নাও। তাহলে সমানুপাত যদি শিখে নিতে পারো তাহলে এই যে অঙ্কগুলো রয়েছে তাহলে একটা ছোট্ট গুণের মাধ্যমে শিখে নেবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথম যে অঙ্কটা রয়েছে বলছে একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়, সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে। অর্থাৎ দূরত্ব আছে, সময় আছে, এরমভাবে লিখতে হবে। আমি প্রথম অঙ্কটা এইভাবে ভেঙে বুঝিয়ে দেবো, পরের অঙ্কগুলো কিন্তু এরকম লিখবো না, কেন হোয়াইট বোর্ডে জায়গার অভাবে বা ভিডিও সংকলনের অভাবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব সময়, এইভাবে একটা কলম করে নেয়। দূরত্বের একক কত? কিলোমিটার। সময়ের একক কত? ঘন্টা। তাহলে যা যা বলেছে ঠিকভাবে লিখতে হবে। 320 কিলোমিটার দূরত্ব, তাহলে দূরত্বের নিচে 320, সময়ের নিচে কি আছে? 8 ঘন্টা লিখলাম। এবার বলছে 120 কিমি দূরত্ব যেতে কত ঘন্টা সময় লাগবে, সেখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে আমাদের দেখতে হবে এই অনুপাতটা সরল অনুপাত না ব্যস্ত অনুপাত, ঠিক আছে। তাহলে কীভাবে দেখব? মনে মনে ভাবতে হবে। দূরত্ব বেশি যায় তাহলে নিশ্চয়ই সময় কম লাগবে, সময় বেশি লাগবে, তাই তো। তাহলে দূরত্ব যদি বেশি, আমরা দূরত্ব অনেক দূর যেতে চাই, তাহলে সময়ও আমাকে বেশি লাগবে, তাই তো, সোজা কথা। হ্যাঁ, তাহলে এরা হলো একটা সরল অনুপাত, এটা হলো সরল অনুপাত। তাহলে এদের মধ্যে আমরা একটা কি করব, এটা আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি। 320 1:0 এরকম লিখব এবং 8 এখানটা লিখব x, ঠিক আছে। বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগে, এই হলো সোজা কথা। তাহলে এরা হলো সরল, ইহা একটি সরল অনুপাত, ঠিক আছে। তাহলে সরল অনুপাতের জন্য ঠিক যেরকম অর্ডারে ছিল, অর্থাৎ এটা ওপরে ছিল নিচে ছিল সেরকম বসিয়ে দিলাম। যদি ব্যস্ত অনুপাত হতো জাস্ট লাস্টের রেশিওটাকে উল্টে দিতাম, অর্থাৎ এটা 8:x না লিখে x:8 লিখে দিতাম, সেরকম অঙ্কতে আমি আসছি। এবার ঠিক আগের যে রিলেশন আমরা শিখেছিলাম প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, সেটা বাঁ দিকে লিখে দিতে হবে। 320x = 120 × 8। আমরা শিখেছিলাম যে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল অর্থাৎ এর সঙ্গে এর গুণফলের সঙ্গে সমান। 320 × x = 120 × 8। তাহলে x কত হবে? 120 × 8/320, ঠিক আছে। 0 0 কেটে গেল, 8 দিয়ে 32 গেলে 4 দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে x এর ভ্যালু কি পেয়ে গেলাম? 3। অর্থাৎ 120 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। এখানে আমরা তাহলে অ্যান্সার করে দেবো যে 120 কিমি যেতে 3 ঘন্টা সময় লাগে, বোঝা গেল। এরপরে আমরা আরও কিছু অঙ্ক আজকে কিন্তু করব, সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। 2 নম্বর আর 3 নম্বর অঙ্ক, এটা হলো গণিত প্রভার যে কষে দেখি 3 আছে তার 2 নম্বর আর 3 নম্বর অঙ্ক আমরা একটু করে দেখি। প্রথম যে অঙ্কটা আছে 2 নম্বর, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এক্ষেত্রে গণিতের ভাষায় লিখতে হবে যে দুটো আমরা কি করতে হবে, হেডিং করতে হবে। একটা হবে লোক সংখ্যা, একটা হবে দিন সংখ্যা। আচ্ছা, 8 জন লোক একটি কাজ 15 দিনে, তাহলে এখানে 8, এখানে হবে 15, ঠিক আছে। আচ্ছা, 10 জন লোক ওই কাজটি কত, তা 10 এখানে হবে, এখানে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে, এটা আমরা x ধরবো পরে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদের জানতে হবে যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক। লোক সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দিন সংখ্যা কিন্তু কমে যাবে। অর্থাৎ ধরা যাক একটা বাড়ি তৈরি হচ্ছে, সেখানে যদি আমি বেশি শ্রমিক লাগিয়ে দিই তাহলে কিন্তু কম দিনে বাড়িটা তৈরি হয়ে যাবে। তাহলে এটা হলো ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। তাহলে এখানে লিখতে হবে ব্যস্ত অনুপাত, ঠিক আছে, এটা হলো ব্যস্ত অনুপাত, বোঝা গেল। তাহলে ব্যস্ত অনুপাত হলে আমি অঙ্কগুলো কিভাবে করব, এটাকে লিখবো 8:10, এইটাকে এই সমানুপাত চিহ্ন দিয়ে, এই জায়গাটা একটু সাবধান। 15:x আগে লিখেছিলাম, সরল অনুপাতের অঙ্কে লিখেছিলাম 15 মানে
15:x এরকম লিখেছিলাম, এখান থেকে উল্টে যাবে, অর্থাৎ x:15 হয়ে যাবে। বোঝা গেল? অনেক স্টুডেন্ট আবার দুটোকেই উল্টে দেয়, তাহলে কিন্তু আবার সেটা সরল অনুপাত হয়ে গেল, কোনো কাজ হলো না। ব্যস্ত অনুপাত তখনই হবে যে কোনো একটাকে উল্টে দিতে হবে। এখন এবার আগের মতো x এর মান নির্ণয় করা। x কোথায় আছে? মধ্যপদে আছে, তাহলে 10x, তাহলে 10x = 8 × 15। তাহলে x কত হবে? 8 × 15/10। বোঝা গেল? 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত হবে? 4, তাহলে 3 × 4 = 12। তাহলে x এর একক কি হবে? দিন, তাহলে 12 দিন। তাহলে এখানটা উত্তর সুন্দর করে লিখে দিতে হবে যে 10 জন লোক ওই কাজটি 12 দিনে করতে পারবে। ঠিক আছে? 12 দিনে করবে, 12 দিনে করতে পারবে। এই উত্তরটা তোমরা সম্পূর্ণভাবে লিখে নেবে। ঠিক আছে? করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এই হলো প্রথম একটা। এর আগেরটা আমরা সরল অনুপাত শিখেছি, এখন এটা শিখলাম ব্যস্ত অনুপাত। এর পরেরটা দেখা যাক। বলছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? আচ্ছা, খাদ্যের পরিমাণ ফিক্সড, তাহলে 12 জন লোক খেলে 20 দিন চলবে। তাহলে 40 জন লোক খেলে কি হবে? নিশ্চয়ই কম দিনে শেষ হয়ে যাবে খাবারটা, তাহলে এটাও একটা ব্যস্ত অনুপাত। তাহলে এখানটা আমাদের লিখতে হবে যে 12 জন লোক খাচ্ছে, 20 দিনে শেষ হয়ে যাচ্ছে, তাহলে 40 জন লোক যদি খায় তাহলে কত দিনে শেষ হবে? এখানটা আমরা একটা x ধরে নেব, তাহলে অবশ্যই কম দিনে শেষ হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে এটাও একটা ব্যস্ত অনুপাতের অঙ্ক। ঠিক আছে? ব্যস্ত অনুপাত স্টুডেন্টের খুব ডাউট থাকে বলে আমরা ব্যস্ত অনুপাত আমরা দুটো অঙ্ক নিলাম। তাহলে কি করব? এখানটা 12:40, 12:40। আর এই যে জায়গাটা আছে এখানে আমরা 20:x না লিখে এর উল্টোটা লিখবো, অর্থাৎ x:20 লিখবো। ঠিক আছে? কোন ক্ষেত্রে? না, ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে। যদি সরল অনুপাত হতো তাহলে 20:x লিখতাম। তাহলে x এখানে মধ্যপদে চলে এসেছে, তাহলে 40 × x টা বাঁ দিকে চলে আসবে, আর ডান দিকে হবে 12 × 20। ঠিক আছে? তাহলে x = হয়ে যাবে 12 × 20/40। বোঝা গেল? বাই 40। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হবে? 2, 2 দিয়ে 2 কাটলে কত হবে? 6। তাহলে x = 6। বোঝা গেল? 6 কি হবে? একক কি হবে? 6 দিন। তাহলে আমাদের কি হবে? যে 40 জন লোক যদি খায় তাহলে কি হবে? কত দিনে শেষ হয়ে যাবে? 6 দিনে শেষ হয়ে যাবে। ঠিক আছে? 40 জন লোকের 6 দিন চলবে। 40 জন লোকের ওই খাদ্যে 6 দিন চলবে। ঠিক আছে? তাহলে এই যে আমরা আজকে যে অঙ্কগুলো করলাম সমানুপাতের, একেবারে ঐকিক নিয়মের, এটা হলো সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে? ঐকিক নিয়মের পরিবর্তে এই মেথডটা আমরা ব্যবহার করব এবং জাস্ট একটা গুণ, অ্যাকচুয়ালি কিন্তু জাস্ট একটা গুণ, এই যে গুণটা করতে হবে, এই সব কিন্তু লেখার কোনো জায়গা থাকবে না। তোমাদের সপ্তম শ্রেণীতে যারা পড়ে তারা এগুলো লিখবে, কিন্তু যখন আমরা পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেখব তখন জাস্ট এই গুণটুকু করব। ঠিক আছে? ঐকিক নিয়মে কিন্তু আমরা সেটা শিখতে পারিনি। ঐকিক নিয়মে আমাদের 3টে করে লাইন লিখতে হতো এবং যথেষ্ট বড় প্রসেস। এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তাহলে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ওই বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে যাতে যে সমস্ত ইন্টারেস্টিং ভিডিওস আরও আসতে চলেছে তাদের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তাহলে আজকের জন্য ধন্যবাদ, গুড বাই, টাটা।